আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এখানের মধ্যে এই টেবিলটার মধ্যে প্রথমে তো যে প্রবলেম সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে একটা ইমেজ আছে, হ্যাঁ এটা খেয়াল করতে হবে, এই যে একটা ইমেজ। দুই নাম্বার হচ্ছে এই টেবিলের মধ্যে কিছু এখানে আছে স্যুপ আর এখানে আছে সাপ, ঠিক আছে। আর এই youtube.com এটা আছে আবার লিংক। ব্যাপারটা কি বোঝা গেছে? এখন এইটাকে এই লিংক ট্যাগটাকে আমরা করব, কিন্তু এখানে আবার কল স্পান আছে 2, দেখেছো? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো, চলে যাচ্ছে, আপনার কথা বেঁধে বেঁধে আসছে। তাই আমি তো ক্লিয়ার শুনতেছি। তাহলে তুমি আরেকটা কাজ করো আবার, এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন সব ঠিক আছে কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার একটু দেখো। ওকে, তাহলে আমরা আবার একটু ওইখানে যাই, এখান থেকে দেখা যাক। এখন দেখা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এই ট্যাগটাকে করার জন্য প্রথমে আমি কি একটু লিখে দিব নাকি পারবা? আচ্ছা, অল্পটা যে শুরুটা, হ্যাঁ দেখো শুরুটা যদি আমরা এখানে করতে চাই, আমি একটু দেখাচ্ছি। প্রথমে তুমি তো মানে সব ঠিক লিখবা, তারপরে টেবিল ট্যাগটা তো ঠিক লিখতে পারবা তাই না? টেবিল, আমি একটু শর্টকাটে লিখি টেবিল। এই টেবিল ট্যাগের মধ্যে অবশ্যই কি লাগবে? বর্ডার। টেবিল ট্যাগে কি বর্ডার লাগবে না? বর্ডার 1 হ্যাঁ, বর্ডার 1 দিয়ে আমরা এখানে মোটামুটি, বর্ডার 1 আর সেল স্পেসিং 0 দিয়ে আমরা এখানে ক্লোজ করব, ঠিক আছে। তারপরে লাইনে দেখো আমরা যেটা করব, আমি একটু থিকনেসটা কমিয়ে নিই। তারপর লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা যেহেতু টেবিল তার মানে এখানে আমি প্রথমে এটা নিব। কেটে দিয়ে আরেকবার একটু যত্ন দিয়ে মানে আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু কেটে আরেকবার জয়েন করো। আমার মনে হয় ইন্টারনেট একটু, এখন ঠিক আছে? হলো হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেখতে পারতেছো? আমি তো শুনতেছি। আসছে আবার। হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমার আমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যালো, এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ঠিক আছে আসছে, কিন্তু ছবিটা চলে গেছে আবার। আবার ছবি চলে গেছে? আচ্ছা, ছবি আবার দেখে একটু বাফারিং করে নিয়ে আসতে পারি কিনা। জি স্যার, এখন আসছে। আসছে, ওকে 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 ওকে, এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে হ্যাঁ, ফাইন, এখন দেখতে পাচ্ছি। ওকে ফাইন। এবার এখানে দেখো আমরা যেখানে ছিলাম প্রথমে, আমরা যখন হ্যাঁ এই, জি স্যার, এখন দেখতে হ্যাঁ পাচ্ছি। এই কাজটা যখন করব তখন এটাকে টিআর নিয়ে করব তাই না? টিআর, ঠিক আছে। টিআর দিয়ে আমরা এটাকে এখানে ক্লোজ করে দিব। তারপর ইচ্ছা করলে আমরা এখানে টিআর এর মধ্যে অ্যালাইন সেন্টার দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তারপরে এখানে আমরা যেহেতু এই লাইনের কাজ করব, তখন আমি এখানে টিএইচ বা টিডি যেটা নিব সেটাই রাইট, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মনে করো আমি এখানে টিডি নিলাম, টিডি টিডি নিয়ে এখানে আমার ঝামেলা আছে। এখানে এখানে দেখো
অ্যালাইন সেন্টার এটা তো আমরা দিব, এটা কোনো কমন ইস্যু হচ্ছে এখানে একটা কল স্পান হয়েছে, কল স্পানটা মাস্ট কল, বুঝছো কিনা কল স্পানটা কেন নিয়েছি, কলামটা বেড়েছে কল হ্যাঁ টু 2 হবে তাই না, হ্যাঁ কল স্পান ইকুয়াল ভ্যালু হবে 2 তাই না। আচ্ছা এই আমরা এখানে ভ্যালু 2 দিয়ে দিলাম, ভ্যালু হ্যাঁ রাইট, ভ্যালুটা 2 দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম এখানের কাজ শেষ। এখন আমরা দেখলাম এটাকে কিছু যদি নাও বলে আমি বুঝে নিব এটা একটা লিংক, কারণ ইউটিউবে লিংক হয়, তাইলে এখানে আমি আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা লিংক ট্যাগের জন্য এ ট্যাগ নিব, এ ট্যাগ নিয়ে href, ঠিক আছে h, তারপর আমরা কি করব h2ref, আমরা এখানে ইকুয়াল দিয়ে ভ্যালুটা লিখবো, ভ্যালুটা আমি বলে দিচ্ছি, ভ্যালুটা কি হবে https://www.youtube.com। এটা লেখার শেষে মনে করেন আমি পুরোটা লিখলাম, এটা লেখার শেষে ট্যাগটা এখানে ক্লোজ দিব, ক্লোজ দিয়ে আমি এখানে লিখবো youtube.com, ঠিক আছে হ্যাঁ এখানে আমি লিখবো youtube.com, হ্যাঁ এটা লিখে তারপরে এখানে গিয়ে আমি এই ট্যাগটাকে ক্লোজ করব, ঠিক আছে এই ট্যাগটাকে ক্লোজ করে তারপরে আমি যে টিডি কে ক্লোজ করব, ঠিক আছে হ্যাঁ এবার তারপরে টিআর কে আবার ক্লোজ করে দিব, টিআর কে এখানে আবার ক্লোজ করব, নতুন করে আবার টিআর নিব, ওই টিআর এর মধ্যে আমি কি লিখবো একই রকম টিআর, তারপরে টিডি নিব, টিডির মধ্যে আবার আমরা এখানে যেহেতু বিভিন্ন ট্যাগ আসছে তাহলে টিডি এর মধ্যে আমরা কি করে নিব আবার নতুন করে একটা ট্যাগ নিব যে এরকম টিডি, আমি দেখাচ্ছি যে এই অংশটা কিভাবে করব, হ্যাঁ টিডি, তো টিডি নেওয়ার পরে আমরা এখানে এটা অ্যালাইন সেন্টার দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই। তারপর আমরা এখানে একটা ট্যাগ নেব পি, কি ট্যাগ নেব পি ট্যাগ, যেহেতু এগুলা প্যারাগ্রাফ টাইপের, হ্যাঁ এটা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিয়ে এখানে আমি প্রথমে লিখব এ, তারপর আমি এখানে লিখব সুপ, মনে পড়ছে না এ সুপ বি, তারপর জি সুপ সি, তারপর হ্যাঁ সুপ দুইটা বা একটা ক্লোজ করলে হবে, হ্যাঁ তারপরে আমরা পরের লাইনে চলে যাব, মানে পরের সেলে চলে যাব, আবার নতুন করে টিডি নিব, এই টিডির মধ্যে যে এই যে এখানে আবার কাহিনী আছে, এটা আবার ইমেজ নিতে হবে, কি নিতে হবে ইমেজ। এখন কথা হচ্ছে এই ইমেজ, হ্যাঁ এই ইমেজের মধ্যে আবার কোনো হাইট বা উইডথ দেওয়া নাই তাই না, হ্যাঁ এখন তোমার চয়েস, তুমি যদি মনে করো 300 তুমি হাইট বা উইডথ দিলেও হবে, অথবা ইমেজ লেখা মানে ওখানে তুমি ইমেজ ট্যাগটা লেখা আইএমজি লিখে এসআরসি দিবা, আইএমজি এটা লিখে এসআরসি মানে সোর্স লিখে ছবির নামটা বসিয়ে দেবা, আর কিছু না, এসআরসি মনে থাকবে, হ্যাঁ ইকুয়াল দিয়ে ছবির নামটা jpg শেষ, আর কিছু করার দরকার নাই। তারপরে এখানে আবার এই ছবির আগে আবার এখানে ঝামেলা আছে, এখানে এটা আবার তার রো স্পান হয়েছে, দেখেছো এই যে রো এর জায়গাটা যে সে দখল করছে, রো স্পান কয় ঘর 2 ঘর, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে, চোখ মুখ খোলা রাখতে হবে, তাহলে এটা কি রোজ প্যান্টটা এটা কি হচ্ছে ফার্স্টে লিখতে হবে না, হ্যাঁ হ্যাঁ ওই যে টিডির মধ্যে ওইটা টিডি, না 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 এটা প্রথমে টিডি নিবা না, হ্যাঁ টিডি নিয়ে ওখানে রো স্পান দিবা, এখানে রো স্পান লিখে যে এখানে রো স্পান লিখে এটাকে ক্লোজ করবা, ক্লোজ করে পরে আবার নতুন ইমেজ ট্যাগ নিবা, তারপর ইমেজ ট্যাগ লিখে টিডিটাকে ক্লোজ করে দিবা, ডান। ওকে অ্যাট্রিবিউট কাকে বলে এটা আমরা জানি, কোন ট্যাগের সাথে অতিরিক্ত তথ্য জুড়ে দেওয়াকে অ্যাট্রিবিউট বলে, রাইট। ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, ওই যে 4টা ধাপ লিখে দিবা, আর পাবলিশিং করলে কি হয়, হ্যাঁ ওই ধাপগুলো লিখে দিলে মোটামুটি হয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড আমরা এটা পারবো, মাত্র দেখেছি। টেবিলটির প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লেখো এবং তাদের এই খুব সুন্দর একটা প্রশ্ন করছে, দেখো প্রথম যেটা এটাকে বলেছে লিঙ্ক ট্যাগ, কি ট্যাগ লিংক ট্যাগ, আর দ্বিতীয় সারির যেটা বলেছে সেটাকে বলছে ইমেজ। এখন কথা হচ্ছে মানে তারা জানতে চেয়েছে এই সারি উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লেখো, তাহলে আবার নতুন করে ওই দুইটা ট্যাগে শুধু গঠন লিখবা, পুরাটা লিখবা না, এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো, তার মানে লিঙ্ক ট্যাগ ও ইমেজ ট্যাগের গুরুত্ব কি সেটা লিখবা। তো লিঙ্ক ট্যাগের গুরুত্বগুলো কি হয় আমি বলি। লিঙ্ক ট্যাগের গুরুত্ব এরকম হয় যে একটা লিঙ্ক ট্যাগ থাকলে এক পেজ থেকে আরেক পেজ অনেক দ্রুত যাওয়া যায়, এতে করে ইউজারের সময় বেঁচে যায়।
নতুন করে তার অন্য ব্রাউজারে গিয়ে ওটাকে আবার সার্চ করতে হয় না, সে ওই লিঙ্কে ক্লিক করলেই চলে যেতে পারে। এখানে মেইন জিনিস হচ্ছে ইউজারের সময় বাঁচে, এই কথাটা যাতে মেনশন করা থাকে। আর ইমেজ ট্যাগের যে গুরুত্ব সেটা বলবো, ইমেজ ট্যাগ হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে সে ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তোলে, অ্যাট্রাকটিভ করে। তুমি দেখো একটা ছবি দিলে একটা ওয়েবসাইট যেরকম সুন্দর লাগে, যদি শুধু লেখা দিয়ে লেখে অতটা সুন্দর কিন্তু লাগে না, তাই না? আরো দুই একটা গুরুত্ব তুমি নিজের মতো করে দিবা, যে ছবির মাধ্যমে যেরকম অডিয়েন্স আকর্ষণ করা যায় এমনি অডিয়েন্স পাওয়া যায় না, এগুলোই গুরুত্ব লিখে দিলেই মোটামুটি হবে। তাহলে এখানে অ্যান্সারটা দুইটা করতে হবে। প্রথম হচ্ছে প্রথম লিংকের যেই ট্যাগটা, মানে লিংকের যে ট্যাগটার যে স্ট্রাকচার, যেমন আমরা লিংকটাকে কি করি, এ দিয়ে লিখি, তারপরে এইচ র্যাপ, মনে পড়ে এই পুরো স্ট্রাকচারটা দেখিয়ে ওইটাকে দেব। আবার লিখবো, হ্যাঁ, মানে হ্যাঁ। গতে তো একবার লিখলাম, হ্যাঁ, গতে আবার লিখবো। আবার শুধু ট্যাগটা লিখবো, ওই যে ফরম্যাট, মানে পুরো জিনিসটা স্টোরিটা লিখবো না, এ ট্যাগ এইচ র্যাপ, মানে শুধু লিংকটা লিখবো, আর এই পাশে শুধু ইমেজটা লিখবো। বুঝা গেছে? এটা কিন্তু 25-এ কোন একটা বোর্ডে আসছিল। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখো তো এখানের মধ্যে আগে স্ট্যাম্প বুঝো কিনা, এটাকে কোন, এটাকে দেখতে কি মনে হয় বলো তো? এটা ছিল হচ্ছে ট্রি তো না এটা। চিন্তা করো তাহলে এটা কোনটা। আচ্ছা, এটা কি ট্রি হবে নাকি নেস্টেড? না, এটা এটা হায়ারার্কিক্যাল, তুমি প্রথমে যেটা ধরতে পারছো ওইটা, এটা হায়ারার্কিক্যাল অথবা ট্রি। হ্যাঁ ওইটাই, হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটু কনফিউজড আকারে দিয়েছে, ঠিক আছে, এটা ট্রি হবে। আচ্ছা, এবার দেখো এটা তাহলে বুঝলাম, এটার স্ট্রাকচারটা ট্রি। তো ট্রি নিয়ে আমি লেকচার অনেক কিছু লিখে দিয়েছিলাম, ওগুলাই লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, পাশে যে একটা টেবিল দেখো, স্টুডেন্ট ইনফো, আফিয়া, সাবজেক্ট, এখানের মধ্যে কনফিউশন কি জানো, এখানের মধ্যে এখানে তার অল স্পান হয়েছে 3 ঘর, তাই না? আমি ব্যাখ্যাটা বুঝাই। আর এখানে এই ঘরের ভিতরে দেখো সাবজেক্ট, মার্ক, ক্রেড, এখানে আমরা টিডি দিয়ে না করে টিএইচ দিয়ে করব। হ্যাঁ, ভেরি গুড। এবার দেখো এখানে ফিজিক্স, এই লাইনে যখন আসবো না তখন তাদের কি হয়েছে, রো স্পান হয়েছে 2 ঘর। আবার এখানে কেমিস্ট্রি, এখানে রো স্পান হয়েছে 2 ঘর। আর এখানে আইসিটির ঘরে কোনো রকমের রো স্পান বা কোনো কিছুই হয় নাই। ব্যাপারটা কি বুঝা গেছে? আর এখানে একটু ঝামেলা আছে, এ প্লাস এই লেখাটা একটু উপরে না, এখানে এটাকে আমরা সুপ দিয়ে করে ফেলবো, ঠিক আছে, বুঝা গেছে? এ প্লাস একবারে লেখা যায় না, এ প্লাস একবারে লিখলে তো পাশাপাশি হয়, তো উপরে লিখতে গেলে কি সুপটা দিলে ভালো হয় না? জি জি জি, বুঝছো? এটা হচ্ছে অ্যালাইনটা হচ্ছে লেফট, রাইট আর সেন্টার। হ্যাঁ, অ্যালাইনটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যালাইনটা লেফট, না এটা রাইটে, এটা রাইট, আর এটা হচ্ছে সেন্টার, লেফট, আর এটা হচ্ছে লেফট, রাইট। এবার দেখো আইপি অ্যাড্রেস কি লিখে দিয়েছিলাম না, আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো একটা ডিভাইসের ইউনিক ঠিকানা বা অ্যাড্রেস, ঠিক আছে। আইপি অ্যাড্রেস 2 রকমের হয়, এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা করেছি। এবার দেখো ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়, এটার ব্যাখ্যা করতে পারবা? ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়, লেকচারে কিন্তু লেখা ছিল ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার দিয়ে কি করি আমরা, আমরা ওয়েব ব্রাউজার দিয়ে বেসিক্যালি আমরা ইন্টারনেটে অ্যাক্সেস নেই, ঠিক আছে। কোনো ব্রাউজার ব্রাউজিং করার জন্য, ওয়েব পেজ দেখার জন্য আমরা ওয়েব ব্রাউজার ইউজ করি, যেমন কি সাফারি, ক্রোম, ইউএসবি, গুগল। এই যে আমার এখানেও আছে দেখো, এই যে এখানেও, এই যে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে, এই যে এটাও আছে গুগল এইডস, এগুলাকে বলা হয় ব্রাউজার, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, আর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন দিয়ে কি করি আমরা, কোনো ইনফরমেশনকে খুঁজি, অনলাইনে সার্চ করি। যেমন বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, এছাড়া গুগল, ইয়াহু, ঠিক আছে, বাইদু, এগুলোর নাম আমি লিখে দিয়েছিলাম, দেখেছো? তার মানে দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, চিত্র 1-এ কি ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? এটা আমরা জানি হায়ারার্কিক্যাল অথবা, আর 2 নম্বর আউটপুট দেখার জন্য কোডটি, এটা লিখতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ রাইট। হ্যাঁ বলো। গ নাম্বারটা
ক্লাসে তো হচ্ছে বলছেন যে পয়েন্ট পয়েন্ট করে না করে, তাহলে কি এটা পুরো একটা প্যারাগ্রাফ। প্যারার মতন হ্যাঁ, করে যদি ক্লাসে বলে পয়েন্ট করে লেখো না, তাহলে তুমি পয়েন্ট গুলাকে পয়েন্ট মেনশন না করে লাইন লাইন করে লিখে দিলে, এই তো, আর কিছু না। ঠিক আছে, আর চিত্র তো দিব সবগুলোতে, মানে ডেফিনেটলি এটাগুলোতে। এটারও তুমি এটার একটা চিত্র দিয়ে দিবা, যদিও বইয়ের মধ্যে চিত্র আছে, তারপরে তুমি এটার একটা চিত্র দিয়ে দিলেই মনে হয় ভালো হয়, কারণ লেখা খুব বেশি নাই তো। আর এটার একটা এক্সাম্পল ছিল, মনে আছে এক্সাম্পলটা? ফেসবুক। facebook.com, এটা থাকলে তুমি 1 নম্বর লিখতে পেয়ে যাবা। ঠিক আছে, এটা বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে যেই ইয়াটা দেওয়া আছে, এটা হচ্ছে একবারে একটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা পুরোটাই ফরম্যাটিং ট্যাগ। কি ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ। দেখো, দা স্টুডেন্টস ডিটেইল, এখানে তুমি একটা কি করবা জানো? হেডিং ট্যাগ ব্যবহার করবা, H3 বা H2, মনে থাকবে? ঠিক আছে, তারপর এটা ক্লোজ করে দিবা। এখানে যখন ক্লোজ হয়ে যাবে তখন এখানে বিআর দিয়ে, কি দিয়ে? বিআর, মনে থাকবে? এটাই ভুল হবে। বিআর, বিআর দিয়ে তুমি আবার পরবর্তীতে এটা লিখবা, নেম। এই লেখাটাকে, নেম লেখাটা একটু বোল্ড করে দিলা। ঠিক আছে, আর এটাকে কিছুটা ইটালিক করে দিলা, দুইটা অ্যাকশন দিলা, আর বোল্ড আর ইটালিক। এখানে শেষ হয়ে গেলে আবার বিআর দিলা, তারপরে বিওডি, ডেট অফ বার্থ। ফর্মটা তো পূরণ করা অবস্থা, তাহলে আমার ওই নামগুলো সহ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই ফর্ম না, আমরা যে ফর্ম শিখেছিলাম, ফর্ম ট্যাগ যেটা শিখেছিলাম, এটা ওইটা না। ঠিক আছে, এটার ভিতরে সব লেখা আছে। ওইটা থাকলে এরকম থাকতো, এই যে একটা গ্যাপ থাকতো, যে এরকম বক্সের মতো থাকতো। এটার ভিতরে তো বক্স নাই, তাই না? তাইলে আমরা ওইটাতে যাব না। এটা জাস্ট ফরম্যাটিং ট্যাগ যেভাবে লিখেছি না, আমরা ওইভাবে, এই যেমন এখানে আমরা আসবো, পরে বিআর দিব, বিআর দিয়ে আবার এই লাইনে লিখবো কি, ইমেল ডট এমডি রফিকুল, যে নামটা আছে এটা দিয়ে আমরা শেষ করে দিয়ে আবার বিআর দিব। এইখানে একটা ইমেজ ট্যাগ লাগাবো, যে ইমেজ ট্যাগের নাম দিব ইমেজ ডট জেপিজি, দিয়ে সাইজ দিয়ে দিবে। তো এখানে আমার কোনো বক্স করা লাগবে না, এটা অটোমেটিক তৈরি হবে। তারপরে এখানে আমরা বিআর দিব, বিআর দিয়ে পরের লাইনে লিখবো আই এম এ স্টুডেন্ট অফ সায়েন্স, এখানে একটা স্ট্রাইক দিয়ে দিব, কমা দিয়ে অ্যাকচুয়ালি এতটুকু লেখার পরে এখানে আবার একটা বিআর দিব। এই বিআর দিয়ে তারপরে আমি হিউম্যানিটিস লিখবো, তাহলে আমাদের কাহিনী শেষ। বুঝছি? আরেকটা যে নেমের পরে তো হচ্ছে কোলন দিয়ে নামটা, হ্যাঁ, এটা এভাবে সরাসরি লিখে দিতে সরাসরি লিখে দিব। হ্যাঁ, কোলন কোলন সরাসরি লিখে দিব। পারবো? তার ইমেইলটা কিভাবে? এই যে ইমেল লিখে দিব, ইমেল ডট, যা নাম লেখা আছে এটা আমরা কিবোর্ড দিয়ে লিখে দিব। মানে এটার জন্য আলাদা কিছু না? না, আলাদা কিছু না, আলাদা কিছু হলে তো আমি বলতাম, আলাদা কিছু না। হ্যাঁ, ওকে। এবার দেখো HTML অ্যাট্রিবিউট কি, ওই অ্যাট্রিবিউটের প্রশ্ন বারবারই আছে, ট্যাগের সাথে অতিরিক্ত তথ্য জুড়ে দেওয়া। আর এটা আমরা পারবো, তাই না? এটা হলো সুপ, এখানেও সুপ, এখানে সাব, এখানে সাব, তাই না? সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই কোডটা আমরা লিখে দিতে পারবো। জি স্যার। ওকে, এবার গ নম্বর দেখো, পাশের উদ্দীপকের যে কোনো 3টি তথ্য সংগ্রহ করে একজন ছাত্রের নিবন্ধন ফর্ম তৈরি করার HTML কোড লেখো। এই যে দেখো, ফর্ম তৈরি করার HTML কোড লেখো। তো আমি কি ফর্ম ট্যাগ তৈরি করার জন্য HTML কোড লিখেছি, যে কোনো 3টা নিতে বলছে। কয়টা? 3টা তথ্য। আমরা 3টা নিব, কোনটা কোনটা আমি বলি। প্রথমে আমরা নিব নেম, তারপরে নিব বিওডি, তারপরে নিব ইমেল। তখন এগুলো এরকম বক্স তৈরি হবে, এই নামটা লেখা থাকবে না, এরকম বক্স তৈরি হবে, খালি বক্স। এইটারও খালি বক্স। মানে এটা এখন হচ্ছে আমরা যেটা শিখছি ওইভাবে ওটা মানে করে দেখাইতে হবে। হ্যাঁ, ওইভাবে করে দেখাইতে হবে। ঠিক আছে, এরকম একটা প্রশ্নের লাস্টের দিকেও আছে। ঠিক আছে, ফর্ম ট্যাগটা আমি লাস্টে আবার একবার দেখাবো। এতটুকু ক্লিয়ার তো? প্রশ্ন বোঝাটা ইম্পর্টেন্ট। এবার দেখো, উদ্দীপকের মতো ডিজাইন তৈরি করে, এটা হচ্ছে লাস্টেরটা, হচ্ছে ওই যেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে তুমি ফর্ম ট্যাগ তৈরি করতে হবে, যে কোনো 3টা এলিমেন্ট নিয়ে। ঠিক আছে, তখন কি যে স্টুডেন্ট ডিটেইলস এগুলো তো লিখতে হবে, ওটা সহ বাকি 3টা যে কোনো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যখন গহ নাম্বার করব, গহ নাম্বার আর ফর্ম ট্যাগ দিয়ে করব না, গহ নাম্বার আমরা কি ফরম্যাটিং ট্যাগ দিয়ে করব। ঠিক আছে, বুঝা গেছে? ক নাম্বারটা যে তার স্টুডেন্টস ডিটেইলস, এটা তো লিখতে হবে। স্টুডেন্ট, হ্যাঁ, এরা স্টুডেন্টস ডিটেইল, এটা আমরা লিখবো। এটা আমরা কিন্তু দেখিয়েছিলাম কিভাবে লেখে, একটা হেডিং ট্যাগ দিয়ে আমরা ওই ট্যাগের মধ্যে কিন্তু যখন করেছিলাম দেখিয়েছিলাম, তাই না? আর হচ্ছে যে কোনো 3টা, যে কোনো 3টাকে আমি নেব, আমরা তো দেখিয়েছিলাম মনে হয় 4-5-6টার মনে হয়, তাই না?
রেডিওরও তো একটা দেখিয়েছিলাম, যাই হোক এখানে ওইরকম নাই। ওকে, তাহলে আমরা পরবর্তী 8 নাম্বার প্রশ্নে চলে গেলাম। 8 নাম্বার প্রশ্নটা দেখো, এটা কিন্তু আগেরটার মতোই, বেশি কিছু না, কিন্তু এখানে প্যাচ মারছে যেটা, সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে একটা লিস্ট ট্যাগ, খেয়াল করেছো? হ্যাঁ, লিস্ট ট্যাগটা দিয়েছে, তাহলে আমরা পারবো অবশ্যই। প্রথমে টিআর, ঠিক আছে, তারপরে আমরা এখানে টিডিতে যাব। টিডিতে গিয়ে এখানে কোনো রো স্পান কলিশন কিছুই হয় নাই, কিছুই করার দরকার নাই। তারপরে টিডি ক্লোজ দিব, ক্লোজ দিয়ে আমরা শুরু করব কি দিয়ে? ওএল। কি দিয়ে শুরু করব? ওএল দিয়ে শুরু করে ওএল। তারপর আমরা টাইপ দিব, টাইপ দিয়ে, যেহেতু এটা প্রথমে ওয়ার্ডারের এ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব? এই এই আমরা লিখে নেব টাইপ এ। এখানে যেহেতু আর কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ক্যাপিটাল এ যেতে হয়। হ্যাঁ, টাইপ ক্যাপিটাল এ, তারপরে আমরা স্বাভাবিকভাবে করব। তারপরে এটা লেখার পরে আমাদের আবার ইউএল আসবে, তাই না? আবার ইউ সার্কেল। হ্যাঁ, ইউআরএল এর মধ্যে এটা সার্কেল না, এটা কিন্তু ডিস্ক। খেয়াল করো, এটা ডিস্ক, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, সার্কেল হচ্ছে স্যার এই যে এইটা এরকম গোল থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, আর ডিস্ক হচ্ছে পুরোটা পূরণ থাকবে, এই যে পূরণ। ঠিক আছে? ওকে, এবার দেখো, তারপর আমরা এটাকে আমরা এখানে যে অর্ডার লিস্টটা শুরু করেছিলাম, এই অর্ডার লিস্টটাকে আনঅর্ডারটা সরি, এখানে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আবার লিস্ট দিয়ে হার্ডওয়্যার দিব। হার্ডওয়্যারের মধ্যে আবার এই অর্ডার লিস্টের মধ্যে, মানে অর্ডার লিস্ট তো শেষ হয় না, এটারই পরের অংশ, আবার আনঅর্ডার ঢুকছে, তখন আবার এটা কিন্তু ক্লোজ করব না, অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করব না, এখানে আবার ইউএল দিয়ে, এটা হচ্ছে স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটা করে তারপরে এটাকে ক্লোজ করব, তারপরে আমি ওই যে ওয়েল শুরু করেছিলাম সেটাকেও ক্লোজ করে দেব, এখানে অ্যানসারটা শেষ হবে। ঠিক আছে প্রাচী, এখানে আর কোনো সমস্যা নেই, এখানেও সমস্যা নাই। এইখানে রোজ প্যানটা কি হবে? রোইস, একটা না না না, পুরোটা একটা ঘর, তুমি রো স্পান তো নাই এখানে, দেখো না, এটা একটাই ঘর, রো স্পান তো হয় নাই। আচ্ছা, তারপরে যে লাস্টেরটা দেখো, এখানে একটু ঝামেলা আছে, এটা কিন্তু একটা লিংক। এটা কি? এটা একটা লিংক না? তারপরে এখানে আমরা কি করব? এই পরবর্তীতে বাংলাদেশ লেখাটাকে আমরা যদি ইচ্ছা করি স্বাভাবিক নিয়মে বাংলা, যদি বাংলাদেশ লিখি তাহলে হয়ে যাবে। আর যদি তুমি চিন্তা করো না আমি একটু ওই ইউটিএফ সেট দিয়ে, ওই যে সেট একটা আছে না, সেট সমান সমান ইউটিএফ 8, এটা কোডে লেখা আছে না, ওটা তুমি দিলেও হবে, অথবা বাংলা লেখা দিলেও হবে। বাংলায় বলতে যে নরমালি লিখে দিন, বাংলায় শুধু লিখে দিলেও হবে, অথবা তুমি ওই যে ইউটিএফ ওটাকে ইউজ করতে পারো। এটা একটু লিখে দিতে। আচ্ছা, ইউটিএফটা জানি আমি কোথায় লিখে দিয়েছিলাম, একটু আমার একটা ছবিটা দাও তো, কোডটাকে আমি লিখে দিয়েছিলাম ইউটিএফ এ। দাঁড়াও আমি একটু দেখি এটা তারা কি লেখছে কিনা। ইউটিএফ এক লাইন করে একটা লেখা লিখে দিয়েছিলাম যে, পাওয়া গেছে ওই যে বাংলা কোড লেখার জন্য একটা লিখে দিয়েছিলাম। পাও নাই? আচ্ছা, তাহলে এটা স্বাভাবিক কোডটাই লিখে দিও, এটা কোথাও আসছে কিনা খুঁজে পাচ্ছি না, এটা আসে নাই মনে হয়। তারপরে যদি বাংলা লেখা থাকে তুমি এখানে বাংলা লিখে দিলে হবে, এখনকার মানে ইয়াগুলা ভার্সনগুলা বাংলাটা সরাসরি রিড করতে পারে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই, মানে প্রশ্নগুলো দেখি কি দিয়েছে। ওয়েব পেজ কি? ঠিক আছে, ওয়েব পেজ কি, এটা নোটে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে ফেলবা। ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। ডোমেইন নেম মানে কি বলো তো? ডোমেইন নেমটা কি মনে আছে?
এই যে মানে এখানে পাবলিশ করার না, জন্য যে ডোমেন নেম, option ডোমেন ওটা- নেম মূলত ওয়েবসাইটের নাম, ঠিক আছে? তো ওয়েবসাইটের যখন কোনো একটা নাম দেই তখন সেটাকে বলা হয় ডোমেইন নেম, কারণ ওয়েবসাইটের নামগুলা তৈরি হয় আইপি অ্যাড্রেসের বেজে। তো আইপি অ্যাড্রেসটা মনে রাখা টাফ, এই কারণে ডোমেইন নেম এগুলাকে রিপ্লেসমেন্ট করে ক্যারেক্টার বা অ্যালফাবেটিক আকারে যখন ওইটাকে এক্সপ্রেস করা হয় তখন মানুষ এটা সহজে বুঝতে পারে, সহজে মনে রাখতে পারে, ঠিক আছে? এটাই ডোমেন নেমের গুরুত্ব, এটা যে ডোমেন নেম থাকলে ওয়েবসাইটটাকে সহজে বোঝা যায়, ওয়েবসাইটটাকে মনে রাখা যায়, ঠিক আছে? ডোমেন নেম হচ্ছে, এটা ডোমেন নেম করা হয় IP address এর ডিএনএস, এই কথাটা লিখবা, ডিএনএস। তো ডিএনএসটা কি? ডোমেইন নেম সিস্টেম। তো ডোমেইন নেম সিস্টেমটা কি? কোন একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে যে ওয়েবসাইটটা থাকে, যেই প্রসেসে সেটাকে ডোমেইন নেমে কনভার্ট করা হয় সেটাকে বলা হয় ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। এটা করার মাধ্যমে ইউজাররা সহজেই ওই ওয়েবসাইটটাকে মনে রাখতে পারে। ডোমেইন নেম সিস্টেম। সিস্টেম, হ্যাঁ, ডোমেইন নেম সিস্টেম। আইপি অ্যাড্রেসটাকে হচ্ছে এই ডোমেইন নেম আকারে হ্যাঁ, ডিএনএস কি করে? আইপি অ্যাড্রেসটাকে কনভার্ট করে একটা ডোমেইন নেম আকারে রূপান্তর করে, যেখানে ক্যারেক্টার ইউজ করা হয়, মানে ক্যারেক্টার বলতে অ্যালফাবেটিক লেটার ইউজ করা হয়, এতে করে ইউজার এটা ভালো করে বুঝতে পারে, এই নামটা মনে রাখতে পারে, কারণ ইউজারের জন্য ডিজিট মনে রাখা টাফ। আর তুমি তো দেখেছো একটা আইপি অ্যাড্রেস কত বড় বড়, তাই না? IPv4, IPv6 এরকম, এই কারণে। এবার দেখো চিত্র 1 এর HTML কোড লেখো, তাহলে চিত্র 1 কোনটা? এই যে এটা চিত্র 1 যেটা আছে। আচ্ছা, চিত্র 1 এর রো কে কলাম এবং কলামকে রো। বুঝি যেটা করলাম। হ্যাঁ হ্যাঁ, এবার রো কে কলাম আর কলামকে রো, এটা বানাইতে পারবা না? এটা রো কে কলাম আর কলামকে রো বানাইতে পারবা? পাশে থাকলে নিচে, নিচে থাকলে রাইট পাশে। রাইট, ওইরকম করেই আমরা মনে রেখা এটা তুমি ক্লাস শেষে বানিয়ে আমাকে পিকচার দিবা, ঠিক আছে? স্যার চলে গেছে ইয়া চলে গেছে? দাঁড়াও দাঁড়াও দেখি, ফ্লাইট। দাঁড়াও, এখানে তো দেখাচ্ছে, একটু ই করো। এখন আসছে? হ্যাঁ এখন আসছে। মাঝে মাঝে একটু বাফার করে। আচ্ছা, এবার এখানে দেখো আমাদের মোটামুটি রো কে কলাম আর কলামকে রো, এটা কি বানাতে পারবো না? আমি একটু করে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ? পাশে থাকলে নিচে যাবে, নিচে থাকলে পাশে। এই দুটো কি, এটা কোনো কমপ্লেক্স কিছু নাই। আর এই টেবিলের মধ্যে তো কমপ্লেক্স নাই, কারণ রো কলাম কিছুই না হয় না, এটা তো হচ্ছে সিম্পল। কিছুই নাই। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই যে তোমাদের মিজান স্যার, এই মিজান স্যার আছে এখন? হ্যাঁ মিজান স্যার আসতে, কিন্তু আমি চিনি না ভাবে তাকে, ও আচ্ছা আচ্ছা ক্লাস নাই। আচ্ছা আচ্ছা, মিজান সাহেব হাসপাতালের ওয়েবসাইটে এমনভাবে ডিজাইন করেছেন যাতে এর সার্ভার এবং এর ব্যবহারকারীর মধ্যে উভয়মুখী ডাটা আদান প্রদান করা যায়। আচ্ছা, হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। উক্ত ওয়েবসাইটের হোম পেজে, দেখেছো হোম পেজে কি থাকবে? কোভিড-19 কেস, তারপরে লেখাটি ক্লিক করলে, মানে কোভিড-19 লেখাটি আমি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করলে আমি www.worlddatarcy.info, এটা একটা মানে করোনা ভাইরাস এরকম একটা ওয়েবসাইটের নাম, ঠিক আছে? তো এখানে ওয়েব পেজটি প্রদর্শিত হবে। এবার আছে আমরা পরবর্তী অংশে কি কি জানতে চেয়েছি এটার উপর ডিপেন্ড করি আমরা। এখানে বলছে সেল প্যাডিং কি? আমরা জানি সেল প্যাডিং এটা হচ্ছে একটা মানে সেলের, ডাটা থেকে সেলের, ভেরি গুড, ডাটা থেকে সেলের যে ডিসটেন্স সেটাকে বলা হয় সেল প্যাডিং।
ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে এটা আমরা জানি, যারা যে ডেভেলপার কি ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ড হচ্ছে ব্যাক এন্ডের কাজ করতে পারে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, ফ্রন্ট এন্ডের কাজ জানা মানে হচ্ছে সে HTML সম্বন্ধে জানে, CSS সম্বন্ধে জানে, মনে থাকবে। আর ব্যাক এন্ডের কাজ জানা মানে হ্যাঁ মানে ফ্রন্ট এন্ডের কাজ জানা মানে হচ্ছে সে HTML ডিজাইন করতে জানে, CSS জানে। আর ব্যাকএন্ডে যারা এক্সপার্ট তারা মূলত প্রোগ্রামিং জানে, তারা ডাটাবেস জানে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে মিজান সাহেব ওয়েবসাইটটি কি ধরনের ব্যাখ্যা করো। তাহলে মিজান সাহেবের ওয়েবসাইটটি কি ধরনের, কি মনে হয়? লিনিয়ার মনে হচ্ছে যে একবার ডাটা মিজান সাহেব হাসপাতাল ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করেছেন যাতে তার সার্ভার এবং ক্লায়েন্ট ব্যবহারকারীর মধ্যে উভয়মুখী ডাটা আদান প্রদান করা যায়। তাহলে উভয়মুখী যদি হ্যাঁ, হাসপাতালটি করোনা লিনিয়ার হওয়ার চান্স বেশি, তাই না? মানে এই পাশেও যাচ্ছে আবার এই পাশে হ্যাঁ হ্যাঁ, এটা লিনিয়ার হবে। তারপরে এখানে বলছে তাহলে লিনিয়ারটাকে আমরা ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। আর এরকম রোগী বা হাসপাতালের ট্রিটমেন্টে লিনিয়ারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে বলছে উদ্দীপকের ওয়েবসাইটটি তৈরির জন্য HTML কোড লেখো। তাহলে HTML কোড কিভাবে লিখবে এটা? HTML কোড এটা কি দিয়ে কি লিখবো? আচ্ছা 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 না না না, এখানে একটু ঝামেলা আছে। দেখো তো, হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। উক্ত ওয়েবসাইটের হোম পেজে COVID-19 কেস। আচ্ছা, হোম পেজ যদি বলে তাহলে আমরা হোম পেজে কি হোম পেজ নির্ভর ওয়েব স্ট্রাকচার কোনটা মনে পড়ে? হোম পেজ হোম পেজ নির্ভর ওয়েব স্ট্রাকচার হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, এটাকে হোম পেজ নির্ভর বলে, ঠিক আছে। এটা মানে ফার্স্টে ট্রিটা হবে তো। হ্যাঁ, কারণ কি, আচ্ছা ট্রি দিয়েও কিন্তু আমরা উভয় মুখে যেতে পারি। আমরা ইচ্ছা করলে ট্রি দিয়ে উপর থেকে, যেমন এখান থেকে আমরা এই যে ট্রি শুরু করলাম, এখান থেকে ইচ্ছা করলে আমরা পরেরটাও যেতে পারি। এখানে প্যাচ মারছে যেটা, সেটা হচ্ছে যে যখন বলছে হোম পেজ নির্ভর মানে হোম পেজ লেখাটি প্রদর্শিত হবে। আর হোম পেজ যখন লেখা প্রদর্শিত হয় তখন এটা মনে রাখবা ট্রি হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিনিয়ার না বলে এটা ট্রি বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর এইটার কোডটা লেখার সময় আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে উক্ত ওয়েবসাইটটির হোম পেজে COVID-19 কেস লেখাটি ক্লিক করলে, তার মানে এখানে আর কোনো ঝামেলা নাই। এখানে শুধু আমরা লিঙ্ক ট্যাগটাকে লিখে দেব। প্রথমে আমরা HTML লিখবো, HTML, তারপরে আমরা এখানে টেবিল কিছুই লেখার দরকার নাই। এখানে আমরা বডিতে যাব, বডিতে গিয়ে এখানে আমরা কি করব, লিঙ্ক ট্যাগটা দিব এ, এক লাইনে উত্তর শেষ। এ দিয়ে তারপর আমরা href, হ্যাঁ 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 এরকমই, এ দিয়ে আমরা যাব href এ গিয়ে আমরা এই যে অ্যাড্রেসটা আছে এটার আগে শুধু একটা https লাগাবো আর পুরো অ্যাড্রেসটা লিখে দেব। লিখে দিয়ে এটাকে ক্লোজ করব। ক্লোজ করে আমরা এই যে লেখাটা লিখবো COVID-19 কেসটা লিখে তারপরে এই ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিলে আমাদের অ্যানসার শেষ, ঠিক আছে। লিংকে হচ্ছে এটা লিখবো আর COVID-19 কেস হ্যাঁ মাঝখানে যে এখানে লিখে দেব, রাইট, ঠিক আছে। এখানে তো টাইটেল কোনটা টাইটেলের মধ্যে তুমি ইচ্ছা করলে এই যে টাইটেল COVID-19 এটাও দিতে পারো। টাইটেল নিয়ে যেহেতু সে কোনো কথাই বলে না তাহলে ওইখানে এই COVID-19 এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ওয়েবসাইটটি হচ্ছে ট্রি আর ওয়েবসাইটে তৈরি HTML কোড মানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ একটা হ্যাঁ হ্যাঁ এরকমই, এই ঠিক আছে। মোটামুটি এটা আমাদের শেষ। এইবার আমরা 3 নাম্বার প্রশ্নের মধ্যে যদি যাই, দেখো বলেছে শাওন নিচের টেবিলটি প্রদর্শন সহ বিভিন্ন কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করলো, সেখানে ব্যবহারকারীরা মন্তব্য প্রদান করতে পারে। খুবই ইম্পর্টেন্ট কথা, এই যে যেখানে ব্যবহারকারী মন্তব্য প্রদান করতে পারে এটা মনে রাখবা। এখন বলেছে
টেবিলটি ইউটিউব শব্দে ক্লিক করলে, এটা আমরা জানি, যদি আমি ইউটিউবে ক্লিক করি তাহলে youtube.com ওয়েবসাইট ওপেন হবে, এটা আমরা জানি। এখানে লিঙ্ক ট্যাগের কথা বলেছে। এখন প্রশ্নের ভিতরে একটু আসি, ওয়েব ব্রাউজার কি? ওয়েব ব্রাউজার হচ্ছে, এটা লিখে দিয়েছিলাম যে সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারি বা ওয়েব পেজ ব্রাউজ করতে পারি, সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজার। 2 নম্বর বলেছে ওয়েবসাইট পাবলিশিং ও ডোমেইন নেম রেজিস্ট্রেশন অপরিহার্য, এটা আমরা জানি, তাই না? ওয়েবসাইট পাবলিশিং ও ডোমেইন নেম যদি আমি নাই করি তাহলে ওই ওয়েবসাইটের কোনো ভ্যালু নাই। নাম্বার 3 তে বলেছে শাওনের তৈরি ওয়েবসাইটটি সুবিধাজনক কিনা, এখানে কি উত্তর দেবা? শাওন তো একটা ওয়েবসাইট তৈরি করছে, তাই না? শাওন নিচের টেবিলটি প্রদর্শনের জন্য কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করলো, যেখানে, এই কথাটা ইম্পর্টেন্ট, যেখানে ব্যবহারকারীর মন্তব্য প্রদান করতে পারে। এখন কথা হচ্ছে, তুমি কি বলতে পারবা এটা কোন রকমের ওয়েবসাইট? আচ্ছা, ওয়েবসাইট কয় রকমের হয়? না, ওয়েবসাইট 2 রকমের হয়, একটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট আর একটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট, তাই না? আচ্ছা, ওয়েবসাইট আমি বললাম না, যেটা ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট আর এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আমার কোশ্চেন এখানে না, কোশ্চেন হচ্ছে এখানের মধ্যে যে সে ওয়েবসাইটটা বানাইছে, তুমি কি ধরতে পারছো এটা কি স্ট্যাটিক নাকি ডাইনামিক? মনে রাখবা, যদি কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে ইউজার ইনপুট দিতে পারে, ঠিক আছে, ব্যবহারকারী মন্তব্য করতে পারে, তাহলে মনে রাখবা এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? যেটা ইউজার কোনো কিছুই করতে পারে না, ওই যে ডিজাইন করে রাখছে সেই এটাকে সেট করে রাখছে, এখানে অন্য কেউ অ্যাক্সেস নিতে পারে না। যেমন আমরা যে ফেসবুক ইউজ করি, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, এখানে ইউজার যে কোনো কিছু ইন্টারেক্ট করতে পারে। কিন্তু তোমার কলেজের যে ওয়েবসাইটটা, তুমি কি তোমার কলেজের ওয়েবসাইটে কখনো কোনো কমেন্ট করতে পারো বা ওইখানে কোনো কিছু লিখতে পারো? ওখানে যে একটা পয়েন্ট ধরে ইউজার মন্তব্য করতে, হ্যাঁ, ওইখানে ওই মানে খুব রেস্ট্রিক্টেড, মানে কেউ মানে ওই ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না, তখন ওটাকে বলা হয় ডাইনামিক, না বলে ওটাকে বলা হয় স্ট্যাটিক। মনে থাকবে? এখন আসি উত্তরটা, এই যে শাওনের তৈরি ওয়েবসাইট সুবিধাজনক কিনা, তাহলে আমরা বলবো শাওনের তৈরি ওয়েবসাইটটি সুবিধাজনক, কারণ শাওনের তৈরি ওয়েবসাইটটি একটা ডাইনামিক ওয়েবসাইট। কিভাবে আমরা বুঝলাম? কারণ আমরা জানি ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ইন্টারঅ্যাক্ট করতে পারে, ব্যবহারকারী তার মন্তব্য, তার কমেন্ট, সে কোনো কিছু ইচ্ছা করলে পোস্টও করতে পারে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে সেটা করতে পারে না। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ডাইনামিক তো স্ট্যাটিকের চাইতে অনেক ভালো, তাহলে আমরা বলতে পারি যে ডাইনামিক ওয়েবসাইট বা শাওনের ওয়েবসাইটটি প্রদর্শন খুবই ভালো। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটটি, হ্যাঁ, ডাইনামিকটা মন্তব্য প্রদান করতে পারে, হ্যাঁ, এখানে মন্তব্য প্রদান করতে পারে, এখানে পোস্ট করতে পারে, ঠিক আছে, এখানে লাইভ, মানে দুই পক্ষই ইন্টারেক্ট করতে পারে, এই কারণে, আর কিছু না। তুমি দেখো আমি অনেকগুলা পার্থক্য লিখে দিয়েছিলাম ডাইনামিক আর স্ট্যাটিক্স এর, দেখেছো? এই তো। এবার দেখো, উদ্দীপকের টেবিলটির জন্য HTML কোড লিখে পেজটি যে শব্দ ক্লিক করতে, নাম্বার থেকে যে পার্থক্য মানে স্ট্যাটিকটা সহ আনতে হবে, ওই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাতে হবে এরকম। তুমি কিছুটা কম্পেয়ার করবা, কিন্তু পার্থক্য আকার এখানে লিখবা না। তুমি যে বললা যে তার ওয়েবসাইটটা ভালো, তাহলে কেন ভালো? তারটা ডাইনামিক এই কারণে ভালো, তাহলে ডাইনামিক ভালোই বা কেন? তাইলে তো তোমার স্ট্যাটিকের সাথে একটু কম্পেয়ার করতেই হবে, তাই না? ওকে, এবার দেখো 11 আর লাস্টেটা তো আমরা পারবো। উদ্দীপকের টেবিলটির জন্য HTML কোড লিখে পেজটি যে শব্দে ক্লিক করতে বলা হয়েছে তার জন্য ব্যবহৃত কোড ব্যাখ্যা করো। তার মানে আমরা পুরো কোডটা লিখবো আর ক্লিকেবল কোড আই মিন লিংকটাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? তো লিংকটা ব্যাখ্যা আমরা জানি, এটা অ্যানকর, ANCHOR, অ্যানকরের A থেকে আসছে, এটার মাধ্যমে আমরা লিংক করতে পারি। লিংক করলে কি হয়? ইউজারের সময় বেঁচে যায়। দ্যাটস এনাফ। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে। 11 নম্বর কোশ্চেনে বলেছে কিছুই না, এখানে জাস্ট একটা কি দেওয়া আছে, ফরম্যাটিং ট্যাগ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে, এটা কি বলতে পারবা? এটার স্ট্রাকচার কোনটা? এটা সবটা ট্রি লাগতেছে। হ্যাঁ, এটা ট্রি, এটা কিন্তু ট্রি। এটা ব্যাপারটা কেমন ছিল জানো? যে প্রথম যেটা এটা ছিল এরকম, আর এগুলো সবগুলো এটার সাথে এরকম জয়েন ছিল। তারা কোশ্চেনটা যাতে বাচ্চারা ভুল করে এই কারণে তারা এটা ঘুরিয়ে দিয়েছে। যেমন এখানে একটা ছিল, হ্যাঁ,
আবার এখানে একটা ছিল, এরকম সবগুলো এরকমই ছিল। তারা কি করলো জানো, এটাকে কানে ধরে এই পাশে নিয়ে আসলো, আইনা এখানে জয়েন করে দিল। আবার এখানে যেটা আছে একই একই, এই তো এটা তো ভুল করে বাচ্চারা, এই কারণে এটা এরকম ভাবে দিয়েছে। পারা যাবে না, বোঝা গেছে না চুইন? জি স্যার। সার্চ ইঞ্জিন কি এটা আর বলবো না, হোস্টিং এর প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো। হ্যাঁ, হোস্টিং এর এগুলো আমরা পারবো। দ্বিতীয় লাইন সবচেয়ে বড়, প্রথম লাইন, এই যে দেখো এখানে একটা চমৎকার প্রশ্ন করছে, দৃশ্যকল্প 1 এর দ্বিতীয় লাইন সবচেয়ে বড়, তার মানে যে আইসিটি টিচিং একাডেমি, এই লাইনটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে কি করবা বলো তো? H1, ভেরি গুড। প্রথম লাইনের সবচেয়ে ছোট হেডিং, প্রথম লাইন আবার কি সবচেয়ে ছোট হেডিং, তাহলে কোনটা দিব? H6। হ্যাঁ, H1 থেকে H6 সবচেয়ে ছোট। আর তৃতীয় চতুর্থ লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখবো, পারবো না? তৃতীয় চতুর্থ লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখবো, বাকি হচ্ছে নরমাল, একবারে নরমাল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে যখন আমাদের লেখা শেষ হবে এখানে একটা বিআর দিব, ঠিক আছে? এখানে একটা বিআর দিব। ওকে ওকে, এবার দেখো এখানে বলেছে যে উদ্দীপকের 2 নং দৃশ্যকল্পের ওয়েব কাঠামো, আই মিন স্ট্রাকচারটা কিরকম হবে, এটা তো আমি একটু আগে বলে দিলাম, পারবো না এটা? ট্রিটা ব্যাখ্যা দিও। হ্যাঁ, হায়ারার্কিক্যাল অথবা ট্রি, এটাকে আমরা এক্সপ্লেইন করে দিব, একটা ফিগার রেখে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যেটা কাজ, এটার আউটপুটটা করে আমাকে এখন দেখাইতে পারবা? এটা করে দিছে আউটপুট। হ্যাঁ, এবার দেখো কি অবস্থা, এটা করে আউটপুট দেখাইতে পারবা? আচ্ছা, এটা এখন ট্রাই করো না, আমি টাইম তো আমাদের 50 হয়ে গেছে, আর 5 মিনিট আমি আর একটু পড়াটা শেষ করি, পরে তুমি এটা ট্রাই করে আমাকে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? এটার একটা স্ক্রিন, এটা তো তোমার গ্রুপে দেওয়া আছে তাই না? পিডিএফটা দেওয়া আছে না? হ্যাঁ রাইট, এটাকে তুমি প্রথমে কোডটা কম্পিউটারে করবা না, কম্পিউটারে করলে তো এটা আউটপুট অটোমেটিক চলে আসবে, তুমি নিজে নিজে আগে চিন্তা করবে এটার আউটপুটটা কি হইতে পারে। হ্যাঁ, তোমার যে টাইম লাগবে, কিন্তু পরীক্ষা এরকম আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সব এক লাইনে দিছে তো, হ্যাঁ এই তো এক লাইনে দেওয়াতেই মাথাটা একটু ঘুরে গেছে, তুমি এটাকে লাইন ভাঙবা, তাহলে দেখবো তোমার মাথা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভেরি গুড। এবার দেখো এটার প্রশ্নগুলো একটু বলি, এগুলা পারবা। HTML অ্যাট্রিবিউট কি, এটাও পারবা। এখানে সাবস্যুটের কথা দেওয়া আছে, তেমন কোনো ইস্যু নাই। তারপরে দিশাগুলো কোডটির জন্য যে আউটপুট পাওয়া যাবে শুধু তা আঁকবা, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্নটা লিখবা না, হ্যাঁ, একে আমাকে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিবা। তারপরে বলছে আঁকবো বলতে কি, মানে টেবিলটা আউটপুটটা লিখবো, জাস্ট আউটপুটটা লিখবা, এটাই তো করতে বলেছে, আর কিছু করতে বলে নাই। তারপরে দেখো উচ্চবিষয়ের 1 এর ট্যাগগুলোর পরিচিতি লেখো। ট্যাগগুলোর পরিচিতি বলতে এখানে যে যে ট্যাগ তুমি ইউজ করছে না, ওই ট্যাগগুলোর নাম পরিচিতি দিবা, এটা তো আমরা পারবোই, তাই না? তাহলে আমি পরের প্রশ্নে চলে গেলাম, তাহলে আমাদের আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফুল স্ট্যাক ডেভেলপার কাকে বলে? আচ্ছা, এই টেবিলটা আমরা পারবো না। এই টেবিলের মধ্যে কিন্তু টুইস্ট আছে, খেয়াল করো। এই টেবিলের মধ্যে টুইস্ট হচ্ছে, প্রথমে এখানে তুমি একটা বোল্ড ইউজ করবা, ঠিক আছে? তারপরে এখানে তোমার 1 2 3 4 চারটা কল স্পান হয়েছে, কয়টা স্যার? 4টা। আবার এখানে দেখো এই যে পদ্মা, পদ্মার পরে যমুনা, এখানে 3টা রো স্পান হয়েছে, খেয়াল করেছো? হ্যাঁ, মেঘনাতে রো স্পান আছে, ব্রাহ্মণবাড়িয়াতে রো স্পান নাই, ব্রাহ্মণবাড়িয়া স্বাভাবিক, কিন্তু বুড়িগঙ্গার ভিতর আবার রো স্পান আছে, খেয়াল করেছো? পারবা না এটা? এটা তো পারবা, এটা সিম্পল, এটা কোনো কঠিন কিছু না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখানে এখানে কি করতে বলছে দেখো, এখানে বলেছে ফুল স্ট্যাক ডেভেলপার আমরা জানি আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ, দেখেছো প্রশ্নটা? এবার কি বুঝতে পারছো? এই যে গাণিতিক রূপ যে বলছে, এটাকে ডিজিট মানে ডিজিটের একটা রূপ, সংখ্যাসূচক, রাইট রাইট। এবার দেখো পরবর্তীতে দেখো, টেবিলে তৈরি করার জন্য HTML কোড লেখো, তাহলে এটা তো অবশ্যই আমরা পারবো। এই টেবিলটা তৈরি করার জন্য HTML কোড লিখবো। টেবিলকে এই যে আবার একই কথা আসছে, রো গুলোকে কলাম এবং কলাম গুলোকে রো, এটাও তোমার একটা হোমওয়ার্ক। এটাকে তুমি রোকে কলাম বা কলামকে টেবিল, এটা বানিয়ে আমাকে ওই একটা হোমওয়ার্ক, এই একটা হোমওয়ার্ক, এই দুইটা আমাকে কিছুক্ষণ পর আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমার টাইম কিল হবে, তো এই কারণে আমরা এই করতেছি। আর লাস্টে যে প্রশ্নটা দেখো, এটা তোমরা চমৎকার ভাবে এটা পারার কথা। দেখো এখানে বলেছে ঘটনা 1, রাফি একজন শিক্ষার্থী, সে তার কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের একজন অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চায়, যাতে শিক্ষার্থীদের নাম, খেয়াল করো, নাম, রোল,
পাসওয়ার্ড, সেল নাম্বার, জেন্ডার। মনে পড়ছে ওই যে আমরা ফর্ম ট্যাগ বানাইছি না, এগুলা দিয়ে কিন্তু বানিয়েছিলাম, রাইট। এবং শিফট তথ্য দিতে পারে, মানে শিফট বলতে ডে শিফট আর মর্নিং শিফট। এখানে আবার আরেকটা জিনিস, তুমি যে জেন্ডারের মধ্যে এরকম শিফটের মতো একটা হচ্ছে মেল আর একটা ফিমেল, ঠিক আছে। আচ্ছা, সে স্টেবল ব্যবহার করে একটি ফর্ম তৈরি করলো, বুঝেছো। এবার হচ্ছে যেখানে রেডিও বাটন ও শিফট বাটন ব্যবহৃত হয়েছে, শিফট বাটনটা হচ্ছে লাস্টে, যে সাবমিট বাটন, মনে পড়ছে সাবমিট বাটনের কথাটা? হ্যাঁ এই তো, হ্যাঁ এটাও তুমি করে দেখাবা। আর এখানে রেডিও বাটন হচ্ছে যে শিফটেরটা, শিফট জেন্ডার। ওই যে রেডিও বাটনের মধ্যে দুইটা থাকে না এরকম, যে একটা থাকে আর একটা থাকে, আমি সিলেক্ট করি কোনটাকে সিলেক্ট করবো, যেমন এটা সিলেক্ট করলাম, এই করুন, এটা হচ্ছে রেডিও বাটন, ঠিক আছে, এটার নাম রেডিও বলা হয়। আর এখানে একটা ফরম্যাটিং ট্যাগ দেওয়া আছে, এখানে তেমন কিছুই না। হ্যাঁ, আবার এটাকে তুমি টেবিল মনে করবে না, এটা কিন্তু একটা বক্স, অনেকে আবার এটাকে টেবিল মনে করে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে বলেছে ওয়্যার ফ্রেম কাকে বলে, এটাকে শিখিয়েছিলাম না? কোন একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে হাতে কলমে ফিজিক্যালি যেটা করা হয় সেটাকে ওয়েব ফ্রেম বলে। আমরা কিন্তু আগের দিন এই এমসিকিউ তে প্রশ্নটা দেখেছিলাম, ওয়্যার ফ্রেম কাকে বলে, মনে পড়ছে? ক্লিয়ার? তারপরে এই আই ফ্রেম, এটা কিন্তু আমি কোডটা লিখে দিয়েছিলাম, মনে আছে? আই ফ্রেম, হ্যাঁ আই ফ্রেমটা একটু ব্যাখ্যা। হ্যাঁ আই ফ্রেম এটাকে বলা হয় কি? আই মানে কি বলো তো এখানে? হ্যাঁ ইনলাইন ফ্রেম। আচ্ছা, তারপরে এখানে বলছে রাফির তৈরি করা ফর্মটি HTML ব্যবহার করো, তার মানে তার যে ফর্মটা বানায় সেই ফর্মটা লিখতে হবে। আর লাস্টে হচ্ছে যে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ঘটনা 2 ব্যাখ্যা করো, পারবো না? আচ্ছা, ফেসবুকে যে এটা যে নোন অ্যাজ মেটা, এটা হচ্ছে স্ট্রাইক, এটা কেটে দিয়েছে না? এটা কি হচ্ছে ডিল না? এটা ডিলিট দিয়েও করা যায়, স্ট্রাইক দিয়ে, এস দিয়েও করা যায়, ডিল দিয়েও করা যায়, দুইটা দিয়ে করে দেখবা, দুইটাই রাইট, ঠিক আছে। ওকে, তাহলে তোমার এটা পারবা। এখানে তাহলে 2টা হোমওয়ার্ক দিলাম, মেজর 2টা বলতে 3টা। তুমি এখানে ফর্মটা বানাইবা, এটা বানিয়ে আমাকে দেখাইবা, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার ওই রোকে কলামকে রো বানাইবা, এই যে এইটা 13 নাম্বারেরটা। আর আরেকটা দিয়েছি হচ্ছে 12 নাম্বারের যে স্ট্যাম্পটা দেওয়া আছে সেটার আউটপুটটা করে আমাকে একটু পরে দিবা। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে তারপরে দাও, ঠিক আছে। তাহলে আমাদের HTML এর যত রকমের ক্রিটিক্যাল কোশ্চেন কিছুই কিন্তু আমাদের শেষ। তোমার পরীক্ষা এর বাইরে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না, ঠিক আছে। হ্যাঁ, আজকে 5টা একটা অনলাইন ক্লাস হবে, ও যে ওদের সাথে তুমি জয়েন করবা, কারণ আজকে চ্যাপ্টার 1 এর শেষের অংশ আর চ্যাপ্টার 2 শুরু করব। হ্যাঁ, 5টা বাজে, টাইমটা মনে রেখো। হ্যাঁ, 5টা। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।